तू ही रे, तू ही रे, तेरे बिना मैं कैसे जीऊं। तू ही रे, तू ही रे, यूं ही तड़पाना तू मुझको। जान रे, जान रे, इन सांसों में बस जा तू। चांद रे, चांद रे, आजा दिल के जमीन पे तू। ভোরের মৃদু আলো এসে চোখে মুখে পড়তেই বিরক্তি নিয়ে ঝট করে চোখ বন্ধ করে নিল উজান। দুই হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরল সে। মাথাটা ভীষণ ব্যথা করছে। ঠিক তখনই শরীরের উপর কেমন যেন একটা অতিরিক্ত ভার অনুভব করলো উজান। চোখ মেলে সামনে তাকাতে সে চমকে উঠল। তার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। সামনে একই দৃশ্য, মৌতাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমাচ্ছে। সোফার এক চিলতে জায়গাতেই মেয়েটা কখন যে এসে তার উপর এভাবে ঘুমিয়ে আছে উজান টেরই পায়নি। রাগে উজানের ফর্সা মুখ মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে বিদ্যুৎ গতিতে মৌকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। হুট করে ঘুমের ঘরে এমন অতর্কিত ধাক্কা পাওয়ায় ঘুমন্ত মৌয়ের পুরো ব্যাপারটা বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হলো। সোফা থেকে শটার মেঝেতে পড়ে গিয়ে ব্যথায় কুঁকড়ে উঠল সে। শাড়ির আঁচলটা একপাশে লুটিয়ে পড়েছে। মৌ নিজের কোমরটা চেপে ধরে ঠোঁট ফুলিয়ে উজানের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতেই লোকটার কাছ থেকে এমন অমানবিক আচরণ পেতে হবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। মৌ কোনো রকমে টাল সামলে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, তবে চোখ থেকে এখনো ঘুমের রেশ কাটেনি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে আবারও মাথা ঘুরে পড়ে যেতে নিলে উজানের এবার নিজের অজান্তেই বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে তার কোমর ধরে তাকে সামলে নিল। পরক্ষণে নিচের হাত সরিয়ে নিয়ে বরাবরের মতো বাজখাই মেজাজে চেঁচিয়ে উঠল। এই বেয়াদব মেয়ে, সোজা হয়ে দাঁড়াও। আর তুমি কোন সাহসে মাঝরাতে আমার বুকের উপর এসে শুয়েছিলে? হ্যাঁ, কাল রাতেই তোমাকে কড়া ওয়ার্নিং দিয়েছিলাম না যে ভুলেও আমাকে টাচ করবে না? উজানের এমন ধমকের চোটে মৌয়ের চোখের সব ঘুম এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে নিজের শাড়িটা টেনে টুনে কোনো মতে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ নির্বাক দৃষ্টি। সোফা থেকে আচমকা শক্ত মেঝেতে ফেলে দেওয়ার কারণে তার কোমরের বেশ চোট লেগেছে, প্রচণ্ড ব্যথা করছে। কিন্তু সে শারীরিক ব্যথা সে মুখ চেপে সহ্য করে নিলেও সাত সকালে উজানের এমন নির্মম ব্যবহার তার মনটাকে তছনছ করে দিল। সে অভিমানী মুখ করে কাঁদে কাঁদে গলায় বলল, এমন করে সবসময় কেন বকেন বলেন তো? আমি কি ইচ্ছে করে আপনার সোফায় এসেছিলাম নাকি? রাতে বাইরে প্রচন্ড জোরে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমাদের তো এখন বিয়ে হয়েছে, আর আমি তো আপনাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। সেই হিসেবে নিজের বরকে একটু জড়িয়ে ধরে ঘুমোতেই পারি, তাই না? এতে এত মহাভারত অশুদ্ধ কি করে হলো? উজান তর্জনী উঁচিয়ে গর্জে উঠল। জাস্ট শাট আপ। বিয়ে হয়ে গিয়েছে মানেই যা ইচ্ছে তাই করবে? লিসেন টু মি কেয়ারফুলি। নেক্সট টাইম একদম আমার ধারের কাছে আসার চেষ্টা করবে না। আমি ঘৃণা করি তোমার মতো মেয়েদের, যাদের কাছে ভালোবাসা মানে সস্তা একটা খেলা। যখন ইচ্ছে হলো ইমোজি পাঠালাম, আর যখন ইচ্ছে হলো ভেঙে গুড়িয়ে দিলাম। আই হেট লাভ অ্যান্ড আই হেট ইউ। তোমাকে আমি কোনোদিনও বউ হিসেবে মানি না, আর না কোনোদিনও মানবো। বুঝতে পেরেছো? এই বলে রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে গেল উজান। তার চলে যাওয়ায় দরজার দিকে মৌ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখের কোণটা অশ্রুতে ভরে উঠেছে। মৌ মনে মনে নিজেকে প্রশ্ন করল, উজান তাকে বউ হিসেবে মানছে না সেটা বুঝল। উজান তার 275 নম্বর ত্রাস, সেটাও সত্য। কিন্তু তার মানে কি এই যে
মৌ উজানকে সত্যি সত্যি ভালোবাসে না? যদি মনে ভালোবাসা নাই থাকতো, তবে গত 2 বছর ধরে উজানের পাশে অন্য কোনো মেয়েকে দেখলে মৌয়ের বুকে কেন এত তীব্র হিংসা হতো? কেন সে অন্য মেয়েদের সহ্য করতে পারত না? কেন দিনে শত শত মেসেজ করে নিজেকে এভাবে উজানের সামনে পাগল প্রমাণ করত? কেন ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলতো? এসব কি শুধুই একটা পুচকি মেয়ের সাময়িক মোহ, নাকি এর পেছনে লুকিয়ে আছে খাঁটি গভীর কোনো ভালোবাসা? মৌ চুপ করে কিছুক্ষণ রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। বাপের বাড়িতে সে বড্ড আদরে রাজকন্যার মতো মানুষ হয়েছে, তাই খুব ছোটখাটো করা কথাও তার মনের ভেতর তীরের মতো এসে বিঁধে তাকে ভেতর থেকে রক্তাক্ত করে দেয়। অথচ পাথরের মতো শক্ত এই উজান চৌধুরী তার সেই নরম ছোট্ট মনটা একটুও বুঝতে পারল না। মৌ নিজের চোখের পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর জোর করে মুখে একরাশ হাসি ঝুলিয়ে নিজের জামা নিয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ল। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো। শাওয়ার নেওয়ার পর তার ভেজা চুলগুলো থেকে টুপ টুপ করে পানি ঝরে মেঝেতে পড়ছে। সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিল, কিন্তু কিছুতেই তা গুছিয়ে উঠতে পারল না। চুলগুলো তার কোমর অবধি ছড়ানো, ঘন কালো কৃষ্ণচূড়ার মতো লম্বা। লম্বা চুল মৌয়ের নিজের খুব একটা পছন্দ নয়, আর সে নিজে কখনো নিজের চুল বাঁধতেও পারে না। বাপের বাড়িতে তার চুলের সব রকম যত্ন মেহের আর তার ফুফাতো ভাই সাব্বির নিয়ে থাকে। সাব্বির, মেহের আর মৌ একই কলেজে পড়াশোনা করে, যেখানে সাব্বির মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অভিভাবকদের মতো এই দুই পিচ্চি বোনকে সবসময় চোখে চোখে আগলে রাখাই সাব্বিরের প্রধান কাজ। মৌ নিজের অবাধ্য চুল কিছুতেই ঠিক করতে না পেরে চিরুনিটা ছুঁড়ে ফেলে বিছানায় ধপাস করে বসে পড়ল। ঠিক এর কিছুক্ষণ পরে উজান গম্ভীর মুখে রুমে ঢুকল। মৌকে ওভাবে চুপচাপ শান্ত হয়ে বিছানায় বসে থাকতে দেখে উজানের জোড়া ভ্রু কুঁচকে গেল। মেয়েটার তো একটু শান্ত হয়ে বসে থাকার কথা নয়। যে মেয়ে শ্বশুর বাড়িতে পা দিতে না আসতেই মাঝরাতে এত বড় তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসে থাকে, সে অন্তত এতটা শান্ত থাকার পাত্রী নয়। উজান মৌয়ের দিকে আর মনোযোগ না দিয়ে নিজের মতো করে রেডি হতে লাগলো। একটা অফ হোয়াইট শার্ট পরে সে বাইরে যাওয়ার জন্য একদম প্রস্তুত। হঠাৎ করে মৌ বিছানা থেকে উঠে সোজা উজানের সামনে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়ালো। তবে এবার আর উজান রেগে গেল না, বরং তার চোখ মুখের শান্ত রূপ দেখে বেশ শীতল ও নিচু স্বরে জিজ্ঞেস করলো। মৌ চোখের পলক না ফেলে বলল, আমার তো জীবনভর শুধু আপনাকেই চাই, তবে এখন শুধু আমার এই ভেজা চুলগুলো একটু আঁচড়ে দেবেন প্লিজ। আমি নিজে চুল আঁচড়াতে পারি না। উজানের চোখ জোড়া কপালে উঠল। হোয়াট? এত বড় হয়েছে অথচ এখনো নিজের চুল আঁচড়াতে পারো না? মৌ মুখটা একটু বাঁকিয়ে নিল। কই বড় হলাম, আপনিই তো আমার সবসময় পুচকে আর বিড়ালের বাচ্চা ভাবেন। তাহলে আমার চুলগুলো একটু ঠিক করে দিন না প্লিজ। আমি মেহেরের কাছেই যেতাম, তবে আমার মিষ্টি বোনটা এখন একটু আরাম করে ঘুমোচ্ছে, তাই ডাকতে ইচ্ছে হলো না। আর জানেন, আমার বোনটা গত 5টা বছর ধরে একটা রাতও ঠিক করে ঘুমোতে পারে না। ঘুমোতে গেলে সেই কালো অন্ধকার দিনটার কথা বারবার মনে পড়ে যায়। তখনও ভেতরে ভেতরে বড্ড কষ্ট পায়। বাইরে কাউকে নিজের কষ্টটা বুঝতে দেয় না। সে অভিশপ্ত অন্ধকার দিনটার জন্যই মেহের একাধারে নিজের বাবাকে হারালো, আর তার কিছুদিন পরেই নিজের মাকেও হারিয়ে পুরোপুরি একা হয়ে গেল। আমার জানুটা আগে এমন চুপচাপ ছিল না, জানেন। ও আগে কত দুষ্টুমি করতো, সারাক্ষণ হাসতো, কিন্তু সময়ের সাথে সাথে ওর জীবনের সব আনন্দও বদলে গিয়েছে। আমার সেই পুরনো জানুটা আর আগের মতো নেই। কথাগুলো বলতে বলতে মৌয়ের চোখ বেয়ে আপনা আপনি দুফোঁটা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। মৌয়ের কথা শুনে উজানের মনটা কেমন যেন খচখচ করে উঠল। সে নিজেও বিয়ে বাড়ি থেকে লক্ষ্য করেছে মেহের মেয়েটা ভীষণ চুপচাপ স্বভাবের, কারোর সাথে খুব একটা কথা বলে না, সবসময় একটা দূরত্ব বজায় রাখে। তাকে আর রিফাতকে দেখলে তো মেয়েটা সোজা 10 হাত দূরে দিয়ে হেঁটে চলে যায়। কিন্তু কেন এমন করে তা উজান নিজেও জানতো না। বিয়ের দিন যখন সবাই আলো আর বাজনার মাঝে আনন্দ করছিল, তখন মেহেরকে সে ছাদের এক কোণায় একা একা বসে হারুতে মুখ গুজে নিঃশব্দে কান্না করতে দেখেছিল। উজান তখন মেহেরের কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেও মেহের তাকে এড়িয়ে গিয়ে একটা কথাও বলেনি।
হঠাৎ উজান কৌতূহল সামলাতে না পেরে নিচু গলায় জিজ্ঞেস করলো। কি এমন হয়েছিল মেহেরের লাইফে? উজানের প্রশ্নে ময়ের এবার ঘোর কাটল। সে বুঝতে পারলো আবেগের বশে সে মেহেরের গোপন কষ্টের কথা মুখ ফসকে বলে ফেলেছে। সে উজানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল। না, মানে কিছু না। উজান বুঝতে পারল মৌ সেই অন্ধকার দিনের কথা আর বিস্তারিত বলতে চায় না, তাই সে আর জোরাজুরি করল না। তবে সে আলতো করে মৌয়ের হাত ধরে তাকে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। টেবিল থেকে হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে সে পরম যত্নে মৌয়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। মৃদু বাতাসে মৌয়ের অবাধ্য চুলগুলো বারবার উড়ে এসে উজানের মুখে আছড়ে পড়ছিল। অথচ আশ্চর্যের বিষয়, উজানের এখন আর বিন্দুমাত্র বিরক্ত লাগছিল না, বরং তার হৃদয়ের গভীর কোণে কেমন যেন এক অদ্ভুত অচেনা অনুভূতির সৃষ্টি হতে লাগলো। এই অনুভূতিটা তার জীবনের অন্য বসন্তের মতো সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। চুলগুলো শুকানো শেষ হলে উজান চিরুনি দিয়ে অত্যন্ত যত্ন সহকারে মৌয়ের মাথায় একটি সুন্দর খোপা করে দিল এবং আয়নায় মৌয়ের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে অবচেতনভাবেই মনে মনে একটু মুচকি হাসল। বরের হাতের সেই কোমল স্পর্শ আর আয়নায় তার মুচকি হাসি দেখে মৌয়ের বুকটা ধক করে উঠল। সে ভীষণ লজ্জা পেয়ে নিজের লাল হয়ে যাওয়া মুখটা লুকিয়ে দ্রুত পা ফেলে কক্ষ ত্যাগ করে নিচে চলে গেল। আর উজান মৌয়ের লজ্জামাখা হাসি দেখে শব্দ করে হাসল। সিঁড়ি বেয়ে নিজের অফ হোয়াইট শার্টের হাতা দুটো কোনোই অবধি ফোল্ড করতে করতে নিচে নেমে আসছে উজান। ড্রয়িং রুমে সোফায় বসা মৌ তার দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে। ডাইনিং টেবিলে তখন শাশুড়ি মৌসুমী চৌধুরী পরম আদরে মৌ আর মেহেরকে নিজ হাতে খাবার তুলে খাইয়ে দিচ্ছেন। আজ যেহেতু চাঁদ রাত আর মাত্র কয়েক ঘন্টা পরে খুশির ঈদ, তাই মেহের আজ বিকেলে নিজের ফুপির বাসায় চলে যেতে চেয়েছিল, কিন্তু এই চৌধুরী বাড়ির কেউ তাকে একা একা সে বাসায় ফিরে যেতে দেয়নি। বাড়ির কর্তা আরিফুল চৌধুরী মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন মেহেরকে আর ওর ফুপির বাসায় রেখে কষ্ট দিয়ে পড়াশোনা করাবেন না। এখন থেকে ও এই বাড়িতেই সবার সাথে থাকবে। যেহেতু আরিফুল চৌধুরীদের দুই ভাইয়ের কোনো কন্যা সন্তান নেই, তাই ঘরের বৌমা তুবা মৌ আর মেহেরের প্রতি তার এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন। বাড়ির বড় বউ তুবা এক পাশে বসে আগামীকালের ঈদের সকল জিনিসপত্র গুছিয়ে রাখছে। ঠিক তখনই সিঁড়ির দিকে তাকিয়ে মৌ চট করে শাশুড়ি মৌসুমী চৌধুরীর হাতে একটা আলতো খোঁচা দিল উজানকে কিছু বলার জন্য। মৌসুমী চৌধুরী মৌয়ের মনের ভাব বুঝতে পেরে মুচকি হেসে উজানকে উদ্দেশ্য করে ডেকে উঠলেন। উজান বাবা, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? উজান ঘাড় বাঁকিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকালো। মৌকে ওভাবে চোরের মতো মুখ টেপে হাসতে দেখে তার মগজে প্রচণ্ড রাগ চড়ে গেল, কিন্তু মায়ের সামনে সে নিজের রাগ প্রকাশ না করে শান্ত গলায় বলল, একটু ভার্সিটি যাচ্ছি আম্মু, কোনো দরকার ছিল? দরকার থাকবে না কেন? আজ বাদে কাল ঈদ, ঘরের মেয়েদের ঈদের শপিং করিয়ে দিতে হবে না? তুই গিয়ে ওদের সাথে করে শপিং মল থেকে ঘুরিয়ে নিয়ে আয়। উজান নিজের বিরক্তি চেপে বলল, সেটা আমাকে বলছো কেন আম্মু? তুমি তুবা ভাবি আছে, তোমরা মিলে সবাই গিয়ে শপিং করে এসো, আমার কাজ আছে অনেক। মৌসুমী চৌধুরী এবার একটু কড়া গলায় বললেন, আমরা গিয়ে করে আসবো মানে কি? চুপচাপ ঘন্টাখানেকের মধ্যে ভার্সিটির কাজ শেষ করে বাসায় চলে আসবি। তারপর তোরা সবাই মিলে একসাথে শপিংয়ে বের হবি, ব্যাস এটাই আমার শেষ কথা। সিরিয়াসলি আম্মু? উজান এবার মায়ের ওপর কিছুটা খুব উগরে দিয়ে বলল, একটা আস্ত আপদকে এমনিতেই তোমরা জোর করে আমার ঘাড়ে তুলে দিয়েছো, এখন আবারও নতুন করে উটকো ঝামেলার জন্য ফোর্স করছো? আমি আগে পরিষ্কার বলে বলে দিচ্ছি, এইসব শপিং টপিং এর ফালতু ঝামেলার মধ্যে আমি একদম নেই। আর আজ রাতে বাসায় ফিরতে আমার বেশ দেরি হবে। ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের ঈদের আগের রাতের একটা বিশেষ গেট টুগেদার পার্টি আছে।
মৌসুমী চৌধুরী অবাক হয়ে বললেন, ঘরে নতুন বিয়ে করা বউ রেখে তুই মাঝরাত পর্যন্ত বাইরে বন্ধুদের সাথে পার্টি করবি? আম্মু প্লিজ স্টপ। আমি তোমাদের আর কতবার বলবো যে না আমি এই জোরপূর্বক বিয়েটাকে মানি, আর না এই ইডিয়েট মেয়েটাকে নিজের বউ বলে স্বীকার করি। এই বলেই উজান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে গটগট করে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মৌ ডাইনিং চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পেছন থেকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, ক্রাশবল শপিং এ না যান ভালো কথা, কিন্তু বিকেলে আসার সময় আমার জন্য মেহেদি নিয়ে আসবেন। আমি কিন্তু বিয়ের দিন হাতে মেহেদি ছোঁয়াতেও পারিনি, তবে আজ রাতে অবশ্যই দেব। আপনি যদি নিজ হাতে মেহেদি এনে না দেন তাহলে আমি কিন্তু এই ঈদের হাত খালি রাখবো, কিচ্ছু দেব না। উজান দরজার কাছে গিয়ে এক পলকের জন্য মৌয়ের দিকে ফিরে তাকালো না, শুধু যাওয়ার আগে তাচ্ছিল্যের সুরে বলল, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। সত্যি সত্যি বলছি, এনে না দিলে আমি কিন্তু হাতে মেহেদি ছোঁয়াবো না। মৌ পেছন থেকে পা দাপালো, কিন্তু উজান ততক্ষণে ধূপধাপ পা ফেলে দেউড়ি পার হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উজানের এমন বেখেয়ালি দেখে মৌ এবার শাশুড়ির সামনে গিয়ে রসগোল্লার মতো গাল ফুলেই বসে পড়ল। অভিমানের সুরে বলল, শাশুড়ি আম্মা, আমি আগেই আপনাদের ডিক্লেয়ার করে রাখছি, আপনার ওই খিটখিটে ছেলে যদি আজ বিকেলে আমার জন্য মেহেদি কিনে না আনে তবে আমি কাল ঈদের দিনে কোনো নতুন জামা কাপড় পরবো না। মেহেরও চিন্তিত মুখে দৌড়ে মৌয়ের পিছন এলো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো, আর বিকেল গড়িয়ে খুঁটখুটে রাত নামলো, তবুও উজান বাসায় ফিরল না। এদিকে মৌ নিজের রুমের দরজার ভেতর থেকে লক করে চরম মোড অফ করে বিছানায় বসে রইল। শাশুড়ি মৌসুমী চৌধুরী দরজার বাইরে দাঁড়িয়ে কত অনুনয় বিনয় করলেন, কিন্তু মৌ জেদের বসে দরজা তো খুললই না, উল্টো এক ফোঁটা পানিও মুখে তোলেনি। মৌ আজ সারাদিনের নিজের রাগ আর অভিমান চেপে রাখতে না পেরে শাশুড়ির ফোন থেকে উজানকে কম করে হলেও 50 বারের ওপর কল করেছিল। উজান প্রথমবার রিসিভ করে মৌয়ের গলার আওয়াজ পেয়েই কেটে দিয়েছিল, আর তারপর থেকে ফোনটা পকেটে পুরে রেখেছিল, একবারের জন্য রিসিভ করেনি। মৌ মেঝেতেই ওপর হয়ে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত যখন প্রায় 2টো তখন উজান অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে বাসায় ফিরল, কিন্তু সে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সোফা থেকে বাজখাই মেজাজে উঠে দাঁড়িয়ে সিংহের মতো গর্জে উঠলেন আরিফুল চৌধুরী। বাবার এমন রৌদ্ররূপ দেখে উজানের পায়ের নখ থেকে মাথার চুল অবধি কেঁপে উঠল। আরিফুল চৌধুরী তাতে দাঁত চেপে বললেন, বেয়াদব ছেলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? যেখানে আজ পর্যন্ত এই বাড়ির কোনো মেয়ে বা বউকে সামান্য কথার আঘাত পর্যন্ত দেওয়া হয়নি, সেখানে তুই আমাদের ঘরের নতুন বৌমাকে সারাদিন এভাবে কাঁদিয়েছিস? হ্যাঁ, নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, একজন সামান্য ভুল নারী তোর জীবন থেকে চলে গিয়েছে বলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আরেকটা নিষ্পাপ মেয়ের জীবন বিষিয়ে তুলবি? হ্যাঁ, মেয়েটার বাবার হাত ধরে আমি নিজে কথা দিয়ে এসেছিলাম যে ওকে আমি নিজের মেয়ের মতো রাজমোহিনী করে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। অথচ তুই আমার সেই আদরের বৌমার চোখে আজ ঈদের আগের রাতে অশ্রু ঝরালি। ড্যাড, একদম চুপ কর তুই। একটা সামান্য মেহেদি এনে দিলে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হ্যাঁ, সারাদিন মেয়েটার ওই ফ্যাকাশে আর কন্দ্রনরত মুখের দিকে আমি তাকাতে পারিনি। সারাদিন কারো সাথে একটা কথাও বলেনি, এমনকি রাতে এক লোকমা ভাতও পেটে দেয়নি ও। বাবার মুখ থেকে মৌয়ের সারাদিন না খেয়ে থাকার কথাটি শোনা মাত্রই উজানের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। নিজের অজান্তেই তার নিজের প্রতি এক তীব্র রাগ ও অপরাধবোধ জন্ম নিল। সে মনে মনে যতই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করুক না কেন, দিন শেষে সমাজের আইন আর ধর্মের বাঁধনে এই মেয়েটি তারই বিবাহিত স্ত্রী। উজান তার এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে দ্রুত পা ফেলে আবারও বাসা থেকে বের হয়ে রাতের অন্ধকারের মাঝে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আরিফুল চৌধুরী রাগান্বিত চোখে ছেলেটির যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। প্রায় ঘণ্টাখানেক পর উজান যখন ফিরে এলো, তখন তার এক হাতে গুনে গুনে 10টা ব্র্যান্ডের মেহেদি আর অন্য হাতে ঈদ উপলক্ষে একটি চমৎকার শাড়ি। মেয়েদের শাড়ি বা ড্রেসের ব্যাপারে উজানের বিন্দু মাত্র ধারণা নেই, তাই মনে মনে
তাই মলে গিয়ে নিজের চোখে যে শাড়িটা সবচেয়ে উজ্জ্বল আর সুন্দর লেগেছে সেটাই সে মৌয়ের জন্য নিয়ে এসেছে। ধীর পায়ে মৌর রুমে লকটা নিজের চাবির ডুপ্লিকেট সেট দিয়ে খুলে ভেতরে ঢুকলো উজান। রুমে ঢুকে 0 ওয়াটের আবছা নীল আলোয় সে দেখতে পেল মৌ অবোধ বাচ্চাদের মতো ঠোঁট দুটো উল্টে কমফোর্টার ছাড়া রুমের শক্ত ঠান্ডা মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কান্না করার কারণে তার চোখের পাতা আর মুখটা বেশ ফুলে গিয়েছে। মৌয়ের সেই ফোলা ফ্যাকাশে মুখটা দেখা মাত্রই উজানের বুকের ভেতরটা এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল। তার নিজের ওপরই নিজের ঘৃণা হতে লাগলো। সে অন্য একজনের ওপরে থাকা পুরনো ক্ষোভও ঘৃণা উগরে দিতে গিয়ে একটা ছোট্ট অবুঝ মেয়ের প্রতি কতটা কঠোর আর নিষ্ঠুর হয়ে যাচ্ছে। একজনের করা ভুলের শাস্তি সে অন্যায়ভাবে আরেকজন নিষ্পাপ মেয়ের ওপর চাপিয়ে দিচ্ছে। উজান শাড়ির প্যাকেটটা নির্দিষ্ট স্থানে রেখে অত্যন্ত আলতো পায়ে মৌয়ের সামনে গিয়ে বসল। সে পরম মমতায় 2 হাত দিয়ে মৌকে পাজা কোলে তুলে নিল। মৌ ঘুমের ঘরে উজানের চেনা গায়ের পারফিউমের সুবাস পেয়ে তার বুকে নিজের মুখটা আরেকটু গুজে দিল। উজান তাকে সাবধানে এনে নরম বিছানায় মাঝখানে শুয়ে দিয়ে গায়ে কমফোর্টারটা জড়িয়ে দিল। এই গভীর ঘুমে নির্মগ্ন মৌকে আর জাগাতে ইচ্ছে করলো না উজানের। কিন্তু তার হঠাৎ মনে হলো কাল সকাল হলেই ঈদের দিন। এই আনন্দের দিনে সব মেয়ের হাতে মেহেদির রঙে রঙিন থাকবে, অথচ তার নিজের জিদ্দি ব্যবহারের জন্য মৌয়ের এই ছোট্ট হাত দুটো খালি পড়ে থাকবে। এটা ভেবে উজানের নিজের ভেতরে কেমন যেন একটা খটকা লাগলো। মেয়েটার মলিন মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় তার অবুঝ মনে কতটা গভীর অভিমান জমা হয়ে আছে। উজান বিছানার পাশে বসে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবল কিভাবে এই ঘুমন্ত মেয়েটার অভিমান ভাঙানো যায় এবং তার হাত দুটো রাঙিয়ে দেওয়া যায়। হঠাৎ করে তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে গুগলে কয়েকটা সুন্দর ও সহজ মেহেদির ডিজাইন দেখে নিল। তারপর একটি মেহেদি হাতে নিয়ে অত্যন্ত নিখুঁত সাবধানী মনোযোগ দিয়ে মৌয়ের ফর্সা নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে মেহেদি পরাতে লাগলো। মেহেদির ঠান্ডা ছোঁয়া লাগতেই মৌ ঘুমের ঘরে বারবার নিজের হাতটা নড়ে চড়ে সরিয়ে নিতে চাইল। তাতে অতিষ্ঠ হয়ে উজান মৌয়ের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কপালে ভাঁজ ফেলে ফিসফিসিয়ে বকল, পুচকে মেয়ে একটা, ঘুমের ঘরেও একটু শান্ত হয়ে থাকতে পারে না। বিকেলে মেহেদি কিনে দিইনি বলে কত অভিমান, আর এখন উজান চৌধুরী নিজের জীবনে প্রথমবার কোনো নারীর হাত নিস্তারিতে এত যত্ন করে মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে। তবু এই বিড়ালের বাচ্চার শান্তভাবে ঘুমানোর নাম নেই। মৌ ঘুমের ঘরে আবারও 2-1 বার নড়ে চড়ে উঠল। তবু উজান তার নরম হাতটা নিজের শক্ত পেশিবহুল হাতের মুঠোয় আগলে রেখে শেষ রাত অবধি অত্যন্ত নিখুঁতভাবে মেহেদি দিয়ে পুরো হাত ভরিয়ে দিল। যদিও ডিজাইনটা প্রফেশনাল মেহেদি ডিজাইনদের মতো অতটা নিখুঁত হয়নি, কিন্তু একজন গম্ভীর প্রফেসরের প্রথম হাতের ছোঁয়ায় তৈরি সেই নকশাটি দেখতে মোটেও খুব একটা মন্দ লাগছিল না। জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর উজান মৌয়ের মেহেদিরাঙা হাতটার দিকে তাকে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। দূর মসজিদ থেকে ভেসে আসা নামাজের মিষ্টি মধুর ধ্বনি কানে আসতেই আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল মৌ। প্রতিদিন নিয়ম করে ফজরের সালাত আদায় করা তার বহুদিনের পুরনো অভ্যাস, তবে বিয়ের হুলস্থুল আর ঝামেলার কারণে গত 2 দিন ভোরে ঠিকমতো ওঠা হয়নি। কিন্তু আজ ঈদের পবিত্র সকালে ঠিক সময়ে তার ঘুমটা ভেঙেছে। ঘুম ভাঙতেই নিজেকে নরম ও আরামদায়ক বিছানায় আবিষ্কার করে তীব্র অবাক হলো মৌ। তার স্পষ্ট মনে আছে কাল রাতে উজানের ওপর চরম অভিমান করে সে মেঝেতেই গুটেসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল। তাহলে বিছানায় সে এলো কিভাবে? তবে তার চেয়েও বড় চমক অপেক্ষা করছিল যখন সে ডান পাশে ঘুরে তাকালো। বিছানার ঠিক পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে উজান। শুধু শুয়েই নেই, সে মৌয়ের ওড়নার আঁচলটা নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। দৃশ্যটা দেখা মাত্রই মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী ও মিষ্টি হাসি ফুটে উঠল। তবে পরক্ষণেই নিজের 2 হাতের দিকে তাকাতেই তার চোখ দুটো চরকগাছ হয়ে গেল। এ কি, তার 2 হাত কোনোই অবধি অপরূপ সুন্দর মেহেদির লালচে রঙে রাঙানো। হাতের তালু আর পিঠের নিখুঁত নকশা দেখলেই বোঝা যায় কেউ একজন পরম মমতা আর অত্যন্ত যত্ন সহকারে সারা রাত জেগে এই ছবি এঁকেছে।
বিছানার পাশে তাকাতেই দেখল বেশ কয়েকটি মেহেদি ছড়ানো ছিটানো পড়ে আছে। কিছু সময় একদম চুপ করে গভীর ভাবনায় ডুব দিল মৌ। মনে মনে ভাবল, এই গভীর রাতে দরজা বন্ধ রুমে কে তাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। একবার তার অবুঝ মনে উজান চৌধুরীর নামটা ভেসে উঠলেও সে নিজেই নিজের মাথা নাড়িয়ে উড়িয়ে দিল। এটা অসম্ভব। যে লোক তাকে দু চোখে দেখতে পারে না, সে মাঝরাতে তাকে কোলে তুলে বিছানায় শোবে আর হাত ধরে মেহেদি দেবে, অবাস্তব। আপাতত এই রহস্যময় চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সালাত আদায় করার জন্য বিছানা থেকে নামল সে। অজু শেষ করে অত্যন্ত শান্ত মনে নামাজ আদায় করে নিল মৌ। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখলো। ঠিক তখনই ড্রেসিং টেবিলের সামনে একটা প্যাকেট দেখে কৌতূহলী বশত সেটা হাতে নিল এবং খুলে দেখল। সাথে সাথে চমকে তাকালো মৌ। সেখানে একটা মেরুন রঙের শাড়ির সাথে ম্যাচিং চুড়িও। মুহূর্তেই মৌয়ের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। মানুষটা তাহলে তার জন্য মেহেদির সাথে শাড়িও কিনে এনেছে। সে মুচকি হেসে প্যাকেটটা সেখানেই রেখে গুটিসুটি পায়ে উজানের পাশে শুয়ে পড়ল। লোকটা সেদিন রাতে দেমাক নিয়ে বসেছিল বিছানায় শুধু মৌ ঘুমাবে আর উজান ঘুমাবে সোফায়। তাহলে আজ নিজের আইন ভেঙে মহাশয় নিজেই কেন বিছানায় এসে কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছেন? হয়তো ভুল করে ঘুমের ঘরে উঠে এসেছেন। তবে মৌ মনে মনে চাইল না যে উজান কষ্ট করে ওই ছোট সোফাটায় গিয়ে ঘুমাক। তার মায়ায় ব্যাকুল হয়ে মৌ বিছানার ওপর উজানকে দেখার জন্য এতটা ঝুঁকে পড়ল যে তার ভেজা চুলের সুবাস আর মুখের উষ্ণ ভারী নিঃশ্বাসগুলো শটান গিয়ে উজানের মুখে আছড়ে পড়তে লাগলো। ঠিক তখনই ঘটল চরম অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। উজান চোখ না মেলেই ঘুমের ঘরেই আচমকা এক ঝটকায় মৌয়ের কোমর ধরে তাকে নিজের শক্ত বুকের মাঝে টেনে নিল। আকস্মিক এই হামলায় মৌয়ের জান প্রায় কবজ হওয়ার দশা। মুহূর্তের মধ্যে উজান নিজের নাক ডুবিয়ে দিল মৌয়ের গলার নরম ভাঁজে। ঠোঁট ছোঁয়ালো তার মসৃণ মখমল ত্বকে। আলতো করে এঁকে দিল গভীর এক ভালোবাসার চুমন। শরীরের ভেতর এক তীব্র অদ্ভুত অবশ করা শিহরণ বয়ে গেল মৌয়ের। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। কান পাতলে স্পষ্ট শোনা যাচ্ছে সেই ধকধক শব্দ। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো তার। কিন্তু সেই সুখকর অনুভূতির রেশ কাটতে না কাটতেই উজানের মুখ থেকে অবিন্যস্ত ও কাঁপা কাঁপা গলায় কানের কাছে ভেসে এলো এক নির্মম সত্য। আই লাভ ইউ শিরিন। আমি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ আর একবার ফিরে এসো আমার লাইফে। ট্রাস্ট মি, আমি আর একটু ভুল বুঝবো না তোমায়। তুমি ছাড়া শূন্য আমি। কথাগুলো যেন তীক্ষ্ণ তীরের মতো এসে সরাসরি মৌয়ের ছোট্ট কোমল বুকে বিঁধল। মুহূর্তের মধ্যে মেয়েটার সাজানো ভালোবাসার পৃথিবী আর কাচের মতো নরম হৃদয়টা চুরমার হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এতক্ষণে মৌয়ের মগজে আলো ঢুকলো। এখন সে স্পষ্ট বুঝতে পারছে যে উজান চৌধুরী কেন ভালোবাসা শব্দটাকে এত তীব্রভাবে ঘৃণা করে, কেন তার মনে মেয়েদের প্রতি এত ক্ষোভ। তবে মৌ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে বড্ড জেদি আর একরোখা মেয়ে। হোক না উজানের হৃদয় পোড়ানো কোনো ক্ষতের দাগ, মৌ নিজের পবিত্র ভালোবাসা দিয়ে আবারও নতুন করে উজানের বুকে নিজের নাম লিখে ছাড়বে। ঠিক তখনই উজানের ঘুমের ঘোর কাটলো এবং সে চোখ মেলে তাকালো, কিন্তু চোখের সামনে মৌকে নিজের বাহুবন্ধনে ওভাবে লেপ্টে থাকতে দেখে সে এক ধাক্কায় ছিটকে উঠল। হকচকিয়ে বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়িয়ে গেল। তুমি আবার কোন সাহসে আমার কাছে এসেছো? মৌ নিজের বুকের ভেতরের কান্না আর ভাঙচুর লুকিয়ে রেখে তড়িৎ গতিতে বিছানায় উঠে বসলো। মুখটা কুঁচকে দেমাকের সাথে বলল, বাহ বাহ, যত দোষ নন্দ ঘোষ। এখন আমি একটু আপনার কাছে যাইনি প্রফেসর সাহেব, বরং আপনি নিজে মাঝরাতে সোফা ছেড়ে আমার বিছানায় এসেছেন। আর একটু আগে আপনিই আমাকে জোর করে নিজের বুকের ভেতর টেনে নিয়েছেন। হোয়াট? উজান চৌধুরীর চরিত্র এতটাও সস্তা বা বাজে নয় যে সে যাকে তাকে মাঝরাতে বুকে টেনে নেবে। মৌ বিছানা থেকে নেমে দাঁড়িয়ে উজানের সামনে গিয়ে দাঁড়ালো। ও তাই নাকি? বউকে মুখে স্বীকার করে না, অথচ সেই বউয়ের জন্য মাঝরাতে মল ওলট পালট করে শাড়ি কিনে নিয়ে আসে। হ্যাঁ, আবার সারা রাত জেগে নিজের হাতে এত যত্ন করে মেহেদির নকশাও এঁকে দেয়। এমনকি শের সাথে জড়িয়ে ধরে টপটপ করে চুমুও খায়। সে আবার এসেছে এখানে নিজের চরিত্র নিয়ে বড় বড় লেকচার দিতে। বাহ, ঢং! এই খিটখিটে স্বভাবের জন্যই মনে হয় ওই শিরিন ডাইনি আপনাকে ছেড়ে চলে গিয়েছে।
শিরিনের নামটা ময়ের মুখে শোনা মাত্রই উজান যেন পায়ের নিচে মাটি খুঁজে পেল না। পুরো শরীর শক্ত হয়ে গেল তার। শিরিনের ব্যাপারে এই চৌধুরী বাড়ির লোকজন ছাড়া বাইরের কেউ তেমন কিছু জানে না। বাড়ির লোকও শুধু এতটুকুই জানতো যে উজানের অতীতে একটা গভীর প্রেম ছিল, কিন্তু সেই মেয়ের নাম পরিচয় বা ইতিহাস কেউ জানতো না। তাহলে এই পুচকে মেয়েটা কীভাবে জানলো? সে অত্যন্ত কাঁপা কাঁপা ও ভীত গলায় জিজ্ঞেস করলো। শিরিনের ব্যাপারে তুমি কিভাবে জানলে? মৌ 2 হাত বুকের কাছে গুটিয়ে বেশ ভাব নিয়ে বলল, যা বাবা, একটু আগে নিজেই তো আমাকে ঘুমের ঘরে জড়িয়ে ধরে সেই ডাইনিকে 10 বার আই লাভ ইউ বলে মুখে ফেনা তুলে ফেললেন। এখন আবার আমাকে উল্টো জিজ্ঞেস করছেন আমি কি করে জানলাম? কথাটা শুনে উজান শুকনো ঢোক গিলল। নিজের উপর তীব্র রাগ আর ক্ষোভ হতে লাগলো তার। ঘুমের ঘোরে সে নিজের অজান্তেই এসব কি আবোল তাবোল বকে ফেলেছে। শিরিনকে সে মন থেকে যতই মুছে ফেলতে চায় সে ততই জেঁকে বসে। কাল বিকেলে দূর থেকে হুট করে মেয়েটাকে অন্য একজনের সাথে দেখার পর থেকেই মগজে যেন নতুন করে পুরনো ক্ষতটা চারা দিয়ে উঠেছে। ঠিক তখনই মৌ বাঘিনীর মতো পা ফেলে উজানের একেবারে গায়ের কাছে এসে দাঁড়ালো। তারপর উজানের মুখের দিকে ঝুঁকে পড়ে চোখ দুটো সরু করে অত্যন্ত মারমুখী ও ফিসফিসানি গলায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিল। শুনুন প্রফেসর সাহেব, বিয়ের আগে আপনার লাইফে কোন পেতনি, ডাইনি বা চামচিকে ছিল তা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। বাট এখন, যেহেতু এখন আমি আপনার লাইফে আছি, আপনি আমার বিবাহিত ক্রাশ বর, সো আজ থেকে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিংবা ওই পুরনো পেতনিকে আবারও নিজের ঘাড়ে তোলার চেষ্টা করেছেন, তবে আমি আপনাকে একদম আল্লাহর নামে কোরবানি দিয়ে দিব। সত্যি। এই বলেই মৌ উজানের মুখের ওপর এক বিশ্রী ভেঙচি কেটে দরজার দিকে চলে গেল। উজান যেন পাথরের মূর্তির মতো একদম আহমক বনে দাঁড়িয়ে রইল। মেয়েটার কথার তেজ দেখে মনে হচ্ছে সুযোগ পেলে সে উজানকে সত্যি সত্যি জ্যান্ত জবাই করে কুরবানি দিয়ে দেবে। উজান যখন নিজের স্তব্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, ঠিক তখনই মৌ কোথা থেকে যেন দমকা হাওয়ার মতো আবার দৌড়ে ফিরে এলো। উজান কিছু বুঝে ওঠার আগে সে পায়ের পাতায় ভর দিয়ে উঁচিয়ে উঠে উজানের ডান গালে ঠোঁট চেপে এক জোরালো মিষ্টি চুমু এঁকে দিল। তারপর উজানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে আওড়ালো,